আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো আমরা কেউ বাসায় নেই উপন্যাসের ৪ নম্বর পর্ব। রগর ধর্মের প্রতিষ্ঠাতা টগর সাহেব আষাঢ়ী অমাবস্যায় গৃহত্যাগ করিয়াছেন। ঢাকার নিকটবর্তী গাজীপুর শালবনে তিনি কিছুদিন তপস্যায় থাকিবেন এমন আভাস পাওয়া গিয়াছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে তাহার কিছু ভাবশিষ্য তাহার অনুগমন করিয়াছেন। ইহাদের মধ্যে ব্যাঙা ভাইয়ের নাম উল্লেখযোগ্য। টগর ভাইয়ার গৃহত্যাগ খবরের কাগজের বিষয় হলে এরকম একটা খবর হতে পারত, তা হলো না। ভাইয়া ঝড় ও শিলাবৃষ্টির মাথায় নিয়ে রাত ৯টায় বাড়ি ছাড়ল। বাবা তখন উঠানে বসে শিলাবৃষ্টি দেখছেন। মরি নামের মেয়েটা ছাতা মাথায় দিয়ে শিল কুড়াচ্ছে। তার উৎসাহ দেখার মতো। মানুষের স্বভাব হচ্ছে সে অন্যের অতি উৎসাহী কর্মকাণ্ডে এক সময় অজান্তেই নিজেকে যুক্ত করে ফেলে। বাবা তাই করেছেন। মরিকে কোথায় শিল আছে বলে দিচ্ছেন। মরি, টিউবওয়েলের কাছে যাও, দুটো বড় বড় আছে। আরে এই মেয়ে তো চোখে দেখে না, টিউবওয়েলের উত্তরে। এই অবস্থায় ভাইয়া হাসি মুখে বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা যায়। কোথায় যাও? অমাবস্যায় বাড়ি ছেড়ে চলে যাব বলেছিলাম, আজ অমাবস্যা। বাড়ি ছেড়ে যাচ্ছ? হুম। কোথায় যাবে? গাজীপুরের শালবনের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এখনো ঠিক করিনি। তোমার মা জানে যে তুমি চলে যাচ্ছ? জানে, তার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। তোমাকে আটকানোর চেষ্টা করেনি? না, মা অস্থির তার বায়ের ব্যথায়। আউ করেই কুল পাচ্ছে না, আমাকে কি আটকাবে? বাবা গম্ভীর গলায় বললেন, তোমার মা যখন তোমাকে কিছু বলেনি আমিও বলবো না। শুধু একটি কথা, তুমি বিকৃত মস্তিষ্ক যুবক। ভাইয়া মনে হয় বাবার কথায় আনন্দ পেল। তার ঠোঁটের কোণায় সামান্য হাসির আভাস দেখা গেল। বাবা বললেন, মিডিয়কার যদি নষ্ট হয় তাতে তার নিজের ক্ষতি হয়, সমাজে তার প্রভাব পড়ে না। মেধাবীরা নষ্ট হলে সমাজে ক্ষতিগ্রস্ত হয়। সমাজ সংসার ছেড়ে তোমার জঙ্গলে পড়ে থাকা বাঞ্ছনীয়। জি আচ্ছা, বলেই উঠানে নেমে মুড়ির হাত থেকে হ্যাচকা টান দিয়ে ছাতা নিয়ে বের হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় মুড়ি হুকচকিয়ে গেল। সে শিল ভর্তি মগ্নে দাঁড়িয়ে আছে। এই সময় তার মাথায় বড় সাইজের একটা শিল পড়ল। ও আল্লাহ গো বলে সে উঠানে চিত হয়ে পড়ে গেল। সুন্দর দৃশ্য। একটা বালিকা চিত হয়ে পড়ে আছে, তার উপর বৃষ্টি ও শিল পড়ছে। এমন দৃশ্য সচরাচর তৈরি হয় না। আমি আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। বাবার ধমক শুনে সংবিত ফেল। বাবা বললেন, মেয়েটাকে তুলে আন। থাকুক না। থাকুক না মানে? থাকুক না মানে কি? থাকুক না মানে হলো মুড়ি চিত হয়ে উঠানে শুয়ে আছে, থাকুক। শিলাবৃষ্টির মধ্যে এরকম শুয়ে থাকার সুযোগ সে আর পাবে বলে মনে হয় না। আমার কথা শুনে বাবা বিকট চিৎকার চেঁচামেচি শুরু করলেন। বাবা চিৎকার শুনে মা তীক্ষ্ণ গলায় চেঁচাতে লাগলেন, কি হয়েছে? এই কি হয়েছে? ড্রাইভার ইসমাইল মনে হয় নামাজে ছিল। নামাজ ফেলে সে ছুটে এলো। উঠানে মুড়িকে পড়ে থাকতে দেখে সে হতভম্ব গলায় বলল, স্যার কি হয়েছে? মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হইচই শুনেই মনে হয় মরির জ্ঞান ফিরল। সে এখন বিস্মিত চোখে তাকিয়ে আছে। তার হাতে কাচের পানির জগ, জগ ভর্তি শিল। মরির মাথা ফেটেছে, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে জগে। ধবধবে সাদা বরফখণ্ডের ভেতরে লাল রক্ত। অদ্ভুত দৃশ্য। পদ্ম এসে দাঁড়িয়েছে বারান্দায়। সে হঠাৎ শব্দ করে হেসে ফেলল। এর মধ্যে হাসির কি উপাদান সে খুঁজে পেয়েছে কে জানে। ভাইয়ার গৃহত্যাগের দ্বিতীয় দিবস। রগর ধর্মমতের সাল গণনায় ২১১ রগট সন। এই দিনে বাবার গাড়ি ফিরে এলো। ইঞ্জিন মোটামুটিভাবে সারানো হয়েছে। বছর খানেক ঝামেলা ছাড়াই চলবে। গাড়ি সারাইয়ের কাজটা করেছে সগীর মিস্ত্রি। সে পদ্মর মায়ের বিশেষ পরিচিত। বস্তিতে তার ঘর ছিল পদ্মর মায়ের ঘরের পাশে। গাড়ির সঙ্গে সগীর মিস্ত্রি এসেছে। কালি ঝুলি মাখা একজন হাসি খুশি মানুষ। তার কাছে জানলাম গাড়ি সারাইয়ে ৩০,০০০ টাকা বিল হয়েছে। পদ্মর মা বললেন, আমার গাড়ি ঠিক করেছো, তার জন্য তোমাকে বিল দিব কি জন্য? ১ পয়সা পাবে না। সগীর পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বলল, না দিলে নাই। পদ্মর মা বললেন, গোসল করো, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। গোসল করব কিভাবে? কাপড় চোপড় আনি নাই। কাপড় চোপড়ের ব্যবস্থা হবে। ড্রাইভার ইসমাইলকে পাঠিয়ে নতুন লুঙ্গি পাঞ্জাবি কিনে আনা হলো। সগীর মিয়া আয়োজন করে কলপারে গোসল করতে বসেছে। তার মাথায় সাবান ঘষে দিচ্ছে পদ্ম। পদ্মর পাশেই তার মা বসা।
সগির নিশ্চয়ই মজার কোনো কথা বলছে। মা মেয়ে হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে গড়িয়ে পড়ছে। পদ্ম ঝগির মিস্ত্রিকে ডাকছে দুষ্টু বাবা। যতবারই পদ্ম দুষ্টু বাবা ডাকছে, ততবারই ছগির বিকট ভেঙচি দিচ্ছে। ঘনিষ্ঠ পারিবারিক চিত্র। বাবা এই দৃশ্য দেখে আমাকে ডেকে পাঠালেন। গম্ভীর গলায় বললেন, দাড়িওয়ালা ওই লোককে? তার নাম ছগির। সে মোটর মেকানিক। তোমার গাড়ি ঠিক করে এনেছে। পদ্মর মায়ের চেনা লোক। বিল কত করেছে? কোনো টাকা পয়সা দিতে হবে না বলে মনে হচ্ছে। এখানে গোসল করছে কেন? গোসল করে খাওয়া দাওয়া করে গেস্ট রুমে ঘুমাবে। আমার ধারণা পদ্মর মা নতুন গেস্ট রুম এই লোকের জন্যই নিয়েছে। এতে তোমার সুবিধা হবে। তা হলো গাড়ি নষ্ট হলে চিন্তা করতে হবে না। গাড়ি সরাইয়ের মিস্ত্রি ঘরেই আছে। তুমি এই ধরনের কথাবার্তা তোমার ভাইয়ের কাছ থেকে শিখেছ। নিজের মতো হও, অন্যের ছায়া হওয়ার কিছু নেই। আমি বিনীত গলায় বললাম, বাবা এখন তাহলে যাই, একটা জরুরি কাজ করছি। কি জরুরি কাজ করছো? মিস্ত্রি ছগিরের গোসল দেখছি। বাবার হতাশ চোখের সামনে থেকে বের হয়ে এলাম। মিস্ত্রি ছগির খাওয়া দাওয়া শেষ করে মাতা কন্যাকে নিয়ে বের হলো। গাড়ি টেস্টিং হবে। ঘন্টা 2 তারা গাড়ি নিয়ে ঘুরবে। নিউ মার্কেটে কিছু কেনাকাটাও আছে। মা মেয়ে দুজনেই আনন্দে কলকল করছে। গাড়ি নিয়ে বের হওয়ার 8 ঘন্টার মধ্যে পদ্ম এবং তার মা রিক্সা করে ফিরে এলো। গাড়ি আবার বসে গেছে। ছগির গাড়ি গ্যারেজে নিয়ে গেছে। আমি ভাইয়ার ঘরে শুয়ে আছি। আমার বুকের উপর ভাইয়ার একটা বই। এসি মফের লেখা দ্য উইন্ডস অফ চেঞ্জ। বইটা ভাইয়ার মতো উল্টো করে ধরেছি। পড়তে গিয়ে মাথা জট পাকিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে একটা বাক্যের দিকে তাকিয়ে দুটি শব্দের খোঁজ পেলাম। ডিএনএ মানে হলো অ্যান্ড এবং ইএইচএস মানে হলো শি। বইটা উল্টো করে ধরে রেখেছেন কেন? আমি বই নামিয়ে তাকালাম। পদ্ম ঘরে ঢুকেছে। তার হাতে চায়ের কাপ। সে কাপে চুমুক দিচ্ছে। পদ্ম বলল, চা খাবেন? আমি বললাম, খেতে পারি। পদ্ম চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, 3টা চুমুক দিতে পারেন, এর বেশি না। আমি উঠে বসতে বসতে বললাম, তোমার চুমুক দেওয়া চা আমি খাবো কেন? পদ্ম চেয়ারে বসতে বসতে বলল, খেতে না চাইলে নাই, চাটা ভালো হয়েছে, 1 চামচ খেয়ে দেখতে পারেন। না। ধমক দিয়ে না বলার দরকার ছিল না। মিষ্টি করে বললেও হতো। যাই হোক, আমি কি কিছুক্ষণ গল্প করতে পারি? হ্যাঁ, পারো। হঠাৎ আপনার সঙ্গে গল্প করতে চাচ্ছি কেন জানেন? না। পদ্ম হাসতে হাসতে বলল, আমিও জানি না। আমি তার দিকে তাকিয়ে আছি। মেয়েটাকে আজ অন্য দিনের চেয়েও সুন্দর লাগছে। সাজগোজ কি করেছে? চোখে মনে হয় কাজল দিয়েছে। মেয়েরা সামান্য সেজেও অসামান্য হতে পারে। পদ্ম বলল, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করব, উত্তর দিতে পারবেন? আমি বললাম, ধাঁধা খেলার মধ্যে আমি নাই। উত্তর দিতে পারলে পুরস্কার আছে। কি পুরস্কার? পদ্ম চাপা হাসি হেসে বলল, টাকা পয়সা লাগে এমন কোনো পুরস্কার না। এছাড়া আমার কাছে যা চাইবেন তাই। ভয়ঙ্কর খারাপ কিছুও চাইতে পারেন। ধাঁধাটা হচ্ছে, এমন একটা পাখির নাম বলুন যে পাখি মানুষের কথা বুঝতে পারে এবং মানুষের সঙ্গে কথা বলতে পারে। পারলাম না। ইস, আপনার কপালে পুরস্কার নেই। পাখির নাম হচ্ছে ব্যঙ্গমা ব্যঙ্গামী। রূপকথার বইতে পড়েন নাই? আমি ছাড়াও নিশ্চয়ই অনেকে এই ধাঁধা জিজ্ঞেস করেছ। কেউ কি পেরেছে? একজন পেরেছিল। সে কি পুরস্কার পেয়েছে? সেটা আপনাকে বলবো না। পদ্ম চায়ের কাপ নিয়ে বের হয়ে গেল। আমি বই উল্টো করে ধরে আবার পড়ার চেষ্টা করছি। এর নাম সাধনা। সাফল্য না আসা পর্যন্ত সাধনা চালিয়ে যেতে হবে। EMILOT TONDAHUOY। এই তো, এখন পারছি। ইএম হলো মি, DLOT হলো ডোল্ট। ভাইজান, সানেন। রহিমার মা চা হাতে দাঁড়িয়ে আছে। আমি বললাম, চা তো চাইনি রহিমার মা। পদ্মাপা বলছে আপনি চা চাইছেন। আমি উঠে বসে চায়ের কাপ হাতে নিলাম। রহিমার মা ক্লান্ত গলায় বলল, বড় ভাইজানের কোনো খবর জানেন? না। ওনার তো মোবাইলও নাই যে একটা মোবাইল ছাড়বো। মনটা এমন অস্থির হয়েছে। ওনাকে নিয়ে একটা বাজে খব দেখছি। কি দেখছি শুনবেন? বলো শুনি। স্বপ্নে দেখছি উনি শাদি করছেন। এটা খারাপ স্বপ্ন হবে কেন? এটা তো ভালো স্বপ্ন। খারাপটা এখনো বলি নাই। বললে বুঝবেন কত খারাপ। স্বপ্নে দেখলাম শাদির কারণে দুনিয়ার মেহমান আসছে।
কন্যা যেইখানে সাজাইতেছে সেইখানে সুন্দর সুন্দর মেয়ে ছেলে, শরীর ভর্তি গহনা, চমৎকার শাড়ি। আমিও তাহার সাথে আছি, আমোদ ফুর্তি করতাছি। আমার একটাই ঘটনা, শরীরে কাপড় নাই। কাপড় দূরের কথা, একটা সুতাও নাই। কেমন লজ্জার কথা চিন্তা করেন। এখন আমি কি করি বলেন ভাইজান? আমি ভাইয়ের মতো হাই তুলতে তুলতে বললাম, তোমাকে খুব সাবধানে থাকতে হবে। ন্যাংটো হয়ে ঘর থেকে বের হবে না। এইটা কেমন কথা বললেন? ন্যাংটো হয়ে ঘর থেকে কি জন্য বের হব? আজ পর্যন্ত শুনছেন ন্যাংটো হয়ে কেউ ঘর থেকে বাইর হইছে? শুনেছি জৈন ধর্মের সাধুরা বাড়িতে সব কাপড় খুলে রেখে বের হন, পাগলরাও তাই করে। আপনার কি মনে হয় আমি পাগল হইয়া গেছি? এখনো হও নাই, তবে হবে। রহিমার মা হতাশ চোখে তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টি বলে দিচ্ছে পাগল হওয়ার আশঙ্কা সে নিজেও বিশ্বাস করছে। বড় ধরনের ক্রাইসিসের মুখোমুখি হলে মানুষ দুঃস্বপ্ন দেখে। সমুদ্র পাড়ের জেলে স্ত্রীরা প্রতি রাতেই স্বপ্ন দেখে সমুদ্রে ঝড় উঠেছে, ঝড়ে নৌকাডুবি হয়ে তাদের স্বামীরা মারা গেছে। আমাদের পরিবারের প্রধান বাবা ভয়ঙ্কর ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছেন। তিনি কি দুঃস্বপ্ন দেখছেন তা জানা যাচ্ছে না। বাবার ক্রাইসিসগুলি কি তা দেখা যায়। ১, দ্বিতীয় গেস্টরুম দখল হয়ে গেছে। পদ্মর মা সুচ হয়ে ঢুকে এখন ফাল হয়ে আছেন। কিছুদিনের মধ্যে ট্রাক্টর হবেন এমন নমুনা দেখা দিয়েছে। ২, বাড়িতে দুটি দল তৈরি হয়েছে, বাবার দল অর্থাৎ সরকারি দল, পদ্মর মার দল অর্থাৎ বিরোধী দল। বিরোধী দল দ্রুত শক্তি সঞ্চয় করছে। ড্রাইভার ইসমাইল সরকারি দল ত্যাগ করে বিরোধী দলে যোগ দিয়েছে। এখন সে ২ বেলায় পদ্মর মায়ের রান্না খাচ্ছে, তার বাজার করে দিচ্ছে। ৩, মায়ের পা জোড়া লাগছে না। সারা রাত তিনি ব্যথায় চিৎকার করেন, বাবা ঘুমাতে পারে না। ভোরবেলায় পায়ের ব্যথা খানিকটা কমে, তখন মা ঘুমাতে যান। ৪, যক্ষা রোগগ্রস্ত খরম পায়ের যে ভূত গেস্টরুমে থাকতো, সে ঘর ছাড়া হয়ে বাবার ঘরে আশ্রয় নিয়েছে। নানা ধরনের ভৌতিক কর্মকাণ্ড করে যাচ্ছে। বাবা তার আতঙ্কে অস্থির হয়ে আছেন। বাবার পরিচিত এক পীর সাহেব তাবিজ দিয়েছেন, পঞ্চধাতুর তাবিজ। বাবা ডান হাতে বেঁধে রেখেছেন, তাবিজে লাভ হচ্ছে না। বৃদ্ধ ভূত যন্ত্রণা করেই যাচ্ছে। ভূতের যন্ত্রণার নমুনা, মায়ের পায়ে ব্যথার কারণে বাবা অঘুম রাত কাটাচ্ছেন। হঠাৎ একটু চোখ ধরে এলো, ঘুম এসে যাচ্ছে ভাব, কিংবা ঘুম এসে গেছে। তখনই বাবার কানের কাছে বিকট ভৌতিক কাশি। বাবা ধরফর করে জেগে উঠে দেখেন কোথাও কেউ নেই। এই ঘটনা একবার ঘটেছে তা না, প্রতি রাতেই কয়েকবার করে ঘটছে। একদিন ইউনিভার্সিটিতে যাবেন, জুতো জোড়া সামনে নিয়ে বসেছেন, বা পায়ের জুতো পরেছেন। তিনি লেফট হ্যান্ডার, তাই সব কিছু বা পায়ে শুরু হয়। ডান পায়েরটা পড়তে যাবেন, তাকিয়ে দেখেন জুতো নেই। সেই জুতো পাওয়া গেল বাথরুমের কমোডে, নোংরা পানিতে মাখামাখি। বৃদ্ধ ভূতের কাণ্ড বলাই বাহুল্য। ভাইয়া বাসায় থাকলে এই ঘটনার লৌকিক ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলত। ভাইয়া বলতো নানান ঝামেলায় বাবা আছেন ঘোরের মধ্যে, তিনি নিজেই নিজে জুতো কমোডে ফেলে এসেছেন। আর কানের কাছে কাশির ব্যাখ্যা হলো বাবা নিজের কাশি শুনেই জেগে উঠছেন। তার ক্রনিক খুকখুক কাশি, ঘুমের মধ্যে এই খুকখুক কাশি প্রবল শোনাচ্ছে বলে তিনি ধর্মর করে জেগে উঠেছেন। বাবার ছোটখাটো ঝামেলার কথা এতক্ষণ বলা হলো, এখন বলা হবে প্রধান ঝামেলা। তিনি উকিলের নোটিশ পেয়েছেন। নোটিশে লেখা, সালমা বেগমের জমির ওপর অবৈধভাবে ঘরবাড়ি তুলে তিনি বাস করছেন। নোটিশ পাওয়া মাত্র আপনি সপরিবারে ঘর বাড়ি ছেড়ে চলে যাবেন, অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। নোটিশ পাওয়ার 1 ঘন্টার মধ্যে বাবার বয়স 5 বছর বেড়ে গেল। তিনি বেতের ইজি চেয়ারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শুয়ে রইলেন। সন্ধ্যায় ড্রাইভার ইসমাইলের মাগরিবের আজান শুনে তিনি চেয়ার থেকে উঠলেন, উজু করে নামাজ পড়তে গেলেন। বাবাকে আমি এই প্রথম নামাজ পড়তে দেখলাম। নোটিশের বিষয় আমি জানলাম রাত 8টায়। বাবা নিজেই নোটিশ হাতে আমার ঘরে ঢুকলেন, আমাকে বললেন, এখন আমাদের করণীয় কি? আমি এক্সট্রিম কিছু করার চিন্তা করছি, কটা তুলতে হয় কটা দিয়ে। আমি বললাম, তুমি কি করতে যাচ্ছ, খুন খারাপি? বাবা চুপ করে রইলেন। আমি বললাম, খুন খারাপের লাইনে চিন্তা করলে বেঙ্গা ভাইকে খবর দিতে হবে, উনি নিমিষে কার্য সমাধা করবেন, কেউ কিছুই জানবে না। বেঙ্গা ভাইটা কে? ভাইয়ার অতি পরিচিত একজন, ভাইয়াকে সে ওস্তাদ ডাকে। এরকম একটা ক্যারেক্টারের সঙ্গে তোমার ভাইয়ের পরিচয় কিভাবে হলো?
তা জানি না, তবে পরিচয় থাকায় আমাদের কত সুবিধা হয়েছে এটা দেখো। তোমাকে নিজের হাতে খুন করতে হচ্ছে না। ডোন্ট টক ননসেন্স। তুমি এই নোটিশ নিয়ে মহিলার কাছে যাও। এইরকম একটা নোটিশ পাঠানোর অর্থ কি জেনে আসুন। আমি যাব না বাবা। আমি গেলে ওই মহিলা আমার গায়ে অ্যাসিডের বোতল ছুঁড়ে মারবে। তুমি যাও, তুমি মুরব্বী মানুষ, তোমার গায়ে অ্যাসিড হয়তো মারবে না। বাবা বেশ কিছু সময় অপলক আমার দিকে তাকিয়ে থেকে নোটিশ হাতে ঘর থেকে বের হয়ে গেলেন। রাত 11টা বাজার কিছু আগে বাবার ঘরে আমার ডাক পড়ল। ঘরে ঢুকে দেখি বাবার সামনে পদ্মর মা বসে আছেন, বাবার হাতে উকিলের নোটিশ। আমি বাবার পাশে মোড়ায় বসলাম। বাবা অসহায়ের মতো কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। আমাকে দেখে খুব ভরসা পেয়েছেন এরকম মনে হলো না। পদ্মর মা বললেন, ভাই কি বলবেন বলুন, পদ্ম জ্বর এসেছে, তার গা রেসপন্স করতে হবে। বাবা কয়েকবার গলা খাকারি দিলেন, তাতেও গলা তেমন পরিষ্কার হলো না। তিনি ফ্যাসফ্যাসে গলায় বললেন, আজ একটা উকিল নোটিশ পেয়েছি, আমাকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। পদ্মর মা বললেন, আপনার হাতে তো সময় আছে, 30 দিনের সময়। এখনই ঘর বাড়ি ছাড়তে হবে তা তো না। জিনিসপত্র যদি নিয়ে যেতে চান আমি নিষেধ করব না। ভাবি, এইসব আপনি কি বলছেন? পদ্মর মা খুবই স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আপনাকে বিকল্প একটা প্রস্তাব দিই। প্রতি মাসে 20,000 টাকা করে আমাকে বাড়ি ভাড়া দিবেন। আমি নিজের বাড়িতে থেকে আপনাকে বাড়ি ভাড়া দিব? এটা আপনার নিজের বাড়ি না। আপনি আমার জমির উপর অবৈধভাবে বাড়ি তুলেছেন। আমার কাগজপত্র আছে। আমার যা বলার আমি বলেছি। আপনার যদি তারপরেও কিছু বলার থাকে কোর্টে বলবেন। পদ্মর মা উঠে চলে গেলেন। হতভম্ব বাবার দিকে আমি তাকিয়ে বললাম, বাবা, তোমার জন্য একটা গুড নিউজ আছে। বাবা চাপা গলায় বললেন, গুড নিউজটা কি? তোমার গাড়ি মনে হয় আবার ঠিক হয়েছে। সগির মিস্ত্রি গাড়ি নিয়ে এসেছে। এক কাজ করো, মাকে নিয়ে গাড়িতে করে ঘুরে আসো, তোমার ভালো লাগবে। বাবা মূর্তির মতো বসে রইলেন, কোনো জবাব দিলেন না। মায়ের পায়ে ব্যথা মনে হয় খুব বেড়েছে, তার কাতরানি শোনা যাচ্ছে। পায়ের হাড় জোড়া না লাগলে এরকম ব্যথা হয় তা জানতাম না। অন্য কোনো সমস্যা না তো? বাবা ক্লান্ত গলায় বললেন, রহিমার মা বলেছে ড্রাইভার ইসমাইলের সঙ্গে জিন থাকে। এই বিষয়ে কিছু শুনেছ? শুনেছি। জিনের নাম মাহি, তার স্ত্রীর নাম হামাছা। জিনের বয়স 3000 বছর। স্ত্রীর বয়স জানি না, কিছু কম নিশ্চয়ই হবে। তোমার বিশ্বাস হয়? না। শেক্সপিয়ার বলেছেন, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। আমি বললাম, শেক্সপিয়ারের ওপর কথা নাই, উনি যখন বলেছেন তখন বিশ্বাস হয়। জিনেরা ভবিষ্যৎ বলতে পারে, জিনের মাধ্যমে ভবিষ্যৎ জানতে পারলে হতো। মাহি সাহেবকে জিজ্ঞেস করব? বাবা চুপ করে রইলেন। ডুবন্ত মানুষ খড়কুটো ধরে, এই প্রথম জনকে দেখলাম জিন ধরতে চাইছেন। রগট সন অনুযায়ী আজ 3-1-1, সময় রাত 9টা। ভাইয়ার ঘরে জিন নামানো হচ্ছে। ড্রাইভার ইসমাইল জায়নামাজে বসা, বাবা আর আমি খাটে বসে আছি। দুজনেই অজু করে পবিত্র হয়েছি। আগরবাতি জ্বলছে। দরজা জানলা বন্ধ, ঘর অন্ধকার। বাইরে বৃষ্টি পড়ছে। ইসমাইল এক মনে সূরায়ে জিন আবৃত্তি করছে। বৃষ্টির শব্দের সঙ্গে সূরার শব্দ মিলে অতি রহস্যময় পরিবেশ। ইসমাইল সূরা আবৃত্তি করা বন্ধ করে বলল, মাহি উপস্থিত হয়েছেন। কিছু জিজ্ঞাসা করতে চাইলে আদবের সঙ্গে জিজ্ঞাসা করেন, প্রথমে সালাম দিবেন। বাবা ভয়ে ভয়ে বললেন, আসসালামু আলাইকুম। গম্ভীর এবং খানিকটা বিকট গলায় কেউ একজন বলল, ওয়ালাইকুম আসসালাম। এই গলা ইসমাইলের না, তার গলা মেয়েলি। সে কি গলা চেপে এমন শব্দ বের করছে? ভেন্ট্রিকুলেজম। বাবা বললেন, জনাব, আমার বড় ছেলে কোথায় বলতে পারবেন? তার নাম কি? ডাকনাম টগর। ভালো নাম বলেন। আব্দুর রশিদ। জিন বলল, সে জঙ্গলে আছে, তার শরীর ভালো না। কি হয়েছে? বুখার হয়েছে। তার কি বাড়িতে ফেরার সম্ভাবনা আছে? 1 বছর পরে ফিরবে, অল্প সময়ের জন্য। এই বাড়িতে সে থাকবে না। আমার আর কোনো প্রশ্ন নাই। মঞ্জু, তুই কিছু জিজ্ঞেস করতে চাস? আমি বললাম, জনাব, আপনার স্ত্রীর কথা শুনেছি, ছেলে মেয়ে কি আছে? আমার 7 ছেলে, মেয়ে নাই। আপনাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি আছে?
এই প্রশ্নের উত্তরে হাম হুম শব্দ হলো, তার সঙ্গে খক খক কাশি। ইসমাইল বলল, ভাইজান, আপনার কথায় মাহি বিরক্ত হইছেন। আমি বললাম, সরি, একটা শেষ প্রশ্ন। আপনাদের অসুখ বিসুখ আছে বুঝতে পারছি, আপনি কাশছেন। পাতলা পায়খানা, যাকে ভদ্র ভাষায় বলে ডায়রিয়া, তা কি আপনাদের হয়? মাহি আমার প্রশ্নে খুব মনে হয় রাগলো। হাঁ শব্দ বৃদ্ধি পেল। আর তখনই বন্ধ দরজায় কেউ ধাক্কাতে লাগলো, প্রবল ধাক্কা। দরজা খুলে দেখি ভাইয়া দাঁড়িয়ে। ভাইয়া বলল, দরজা বন্ধ করে কি করছিস? ঘর অন্ধকার কেন? আমি বললাম, জিন নামানো হচ্ছে। গুড, ভেরি গুড। জিন নেমেছে? নেমেছে, মনে হয় চলেও গেছে। তুমি ফিরে এলে কেন? ভাইয়া বলল, যেদিন ঘর ছেড়েছি সেদিন অমাবস্যা ছিল না, তার আগের দিন ছিল। কাজেই চলে এসেছি। এবার পঞ্জিকা দেখে আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে বের হব। আরে, তোর ঘরে বাবাও বসে আছে দেখি। বাবা, কেমন আছো? বাবা প্রশ্নের উত্তর না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। পুত্র ফেরত চলে আসায় তিনি আনন্দিত না দুঃখিত বোঝা গেল না। তবে কিছুক্ষণের মধ্যেই রহিমের মাকে পোলাও রাখতে বললেন। পোলাও ভাইয়ার অতি পছন্দের খাবার। সালামত এসেছে। ভাইয়ার ঘরে প্লাস্টিকের চেয়ারে বসে আছে। সালামতকে ভয়ঙ্কর দেখাচ্ছে। চোখ টকটকে লাল, দুটো চোখেই ময়লা, চোখ দিয়ে পানি ঝরছে। সালামতের মাথা কামানো, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। ভাইয়া বলল, আপনার ঘটনা কি? 10 দিন পরে আসবেন বলে গেলেন, 1 মাস পার করে এসেছেন। সালামত বলল, মরতে বসেছিলাম ভাই সাহেব। প্রথমে টাইফয়েড, তারপর জন্ডিস, এখন চোখ ওঠা রোগ হয়েছে। সানগ্লাস খরিদ করছিলাম, সানগ্লাস পরলে চোখে দেখি না বলে রেখে দিয়েছি। পদ্মকে নিতে এসেছেন? জি। আপনার চোখের দিকে তাকালে পদ্ম যাবে না। সানগ্লাস পরুন, পদ্মকে ডাকি। সালামত সানগ্লাস পরে বাড়ি কাঁপিয়ে কাশতে লাগলো। ভাইয়া বলল, যক্ষা বাঁধিয়েছেন নাকি? জি না, বৃষ্টিতে ভিজে বুকে কফ জমেছে। পদ্মকে ডাকেন ভাই সাহেব, অধিক কথা বলা মানে সময় নষ্ট। পদ্ম যেতে রাজি না হলে কি করবেন? জোর করে তুলে নিয়ে যাব, লোকজন সঙ্গে করে এসেছি। এরা গাড়িতে বসা, আজ 19-20 যা হওয়ার হবে। তবে বিকট কাশি শুরু হয় সালামতের। বাকি কথা শোনা গেল না। পদ্ম এসেছে। সে সালামতের দিকে তাকিয়ে বলল, নিতে এসেছ? হুম। ট্রাক নিয়ে এসেছ? না, নোয়া মাইক্রোবাস নিয়ে আসছি। আমরা যাব কই? প্রথমে আমার নানার বাড়িতে যাব, সুসং দুর্গাপুর। আমার বিশ্রাম দরকার। চলো রওনা দেই। মা বাড়িতে নাই, চলে যাওয়ার এখনই সময়। মা থাকলে নানান ঝামেলা করবে, যেতে দেবে না। ব্যাগ সুটকেস নেবে না? ব্যাগ সুটকেস গোছাতে গেলে দেরি হবে, মা চলে আসবে। আমার আর যাওয়া হবে না, চলো চলো। আমি বিস্মিত হয়ে দেখলাম পদ্ম সত্যি সত্যি মাইক্রোবাসে উঠে গেল। মাইক্রোবাস ভর্তি সন্দেহজনক চেহারার লোকজন। একজন আমার পরিচিত, আগারগাঁও বস্তিতে তাকে দেখেছি। সেদিনও তার গায়ে নীল গেঞ্জি ছিল। আজও ক খ গ লেখা নীল গেঞ্জি। তার মনে হয় একটাই গেঞ্জি। এমন এক ঘটনা ঘটেছে, ভাইয়া নির্বাক, যেন কিছুই হয়নি। সে তার বিশেষ ভঙ্গিতে শোয়া, চোখ বন্ধ, কোলের উপর বই। আমি ঘরে ঢুকে বললাম, ভাইয়া কাণ্ডটা দেখেছ? ইন্টারেস্টিং মেয়ে। আমি বললাম, 1 বস্ত্রে লাফ দিয়ে গাড়িতে উঠে চলে গেল। ফিরে আসবে বলেই 1 বস্ত্র গেছে। পৃথিবীর কোনো মেয়েই 1 কাপড়ে বাড়ি ছাড়ে না। সীতাকে যখন রাবণ হরণ করে তখনও সীতার হাতে পানের বাটা ছিল। ভাইয়া বুকের ওপর থেকে বই নিয়ে পাশ ফিরল। এর অর্থ সে এখন ঘুমাবে। ভাইয়ার হচ্ছে ইচ্ছা ঘুম। সে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মাথার নিচে হাত রেখে পাশ ফিরে ঘুমিয়ে পড়তে পারে। সালামত এসে ভাইয়ার ঘুম ভাঙালো। সালামত ভীষণ উত্তেজিত। তার সঙ্গে নীল গেঞ্জিও এসেছে। নীল গেঞ্জি, চোখ মুখ শক্ত করে রেখেছে। ভাইয়া হাই তুলতে তুলতে বলল, কি সমস্যা? সালামত বলল, পদ্ম কোথায়? এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করব? আপনি তাকে নিয়ে গেছেন, এখন আপনি বলছেন পদ্ম কোথায়? কিছু কিছু জিনিস আমি অপছন্দ করি, তার মধ্যে একটা হলো টালটুবাজি। আপনি টালটুবাজি করছেন। সালামত বলল, আমি কোনো টালটুবাজি করছি না, অস্থির হয়ে আপনার কাছে এসেছি। ঘটনা বললেই বুঝবেন। আমরা শ্যামলী পর্যন্ত গিয়েছি। তখন পদ্ম বলল, আমাকে 50টা টাকা দাও, আমি একটা জিনিস কিনবো। আমি বললাম, কি জিনিস বলো, আমি নিয়ে আসি।
সে বলল, উহু, আমি আনবো। গাড়ি থেকে নেমে একটা দোকানে ঢুকলো, আর তার দেখা নাই, পালায়ে গেছে। পালিয়ে গেছে নাকি কোথাও বেচে দিয়েছেন? এইসব কি বলেন? নিজের বউ বেচবো কিভাবে? পরের বউ বেচার চেয়ে নিজের বউ বেচা সহজ না? আপনাকে ২৪ ঘন্টা সময় দিলাম, এর মধ্যে পদ্মকে হাজির করবেন। ২৪ ঘন্টার পর আমি ব্যবস্থা নিব। নীলকেঞ্চি বলল, কি ব্যবস্থা নিবেন? ভাইয়া নীলকেঞ্চির দিকে কিছুক্ষণ তাকিয়ে নির্বাক গলায় বলল, তোমাকে খাসি করে দেব। কি বললেন? কি বললাম একবার শুনেছ? তোমাকে খাসি করা হবে। অন্ডকোষ থেকে জিনিস ফেলে দেওয়া হবে। একজন পাশ করা ডাক্তার এই কাজটা করবে। কাজেই ভয়ের কিছু নেই। আগে অ্যানেস্থেসিয়া করা হবে বলে ব্যথাও পাবে না। নীল গেঞ্জির শক্ত চোখ মুখ হঠাৎ লুজ হয়ে গেল। থুতনি খানিকটা ছুড়ে গেল। সালামতের মুখ হয়ে গেল শক্ত। সালামত বিড়বিড় করে বলল, ভাই সাহেব, আমি আপনার সঙ্গে কোনো ঝামেলায় যাব না। আমি ঝামেলা পছন্দ করি না। ভাইয়া বলল, আপনার সঙ্গে আমি ঝামেলায় যাচ্ছি না। আমি শুধু এই নীল গেঞ্জিকে খাসি করব। এ শামসুর লোক। শামসু নতুন করে ঝামেলা শুরু করেছে। একে খাসি করে দিলে শামসুর খবর হবে। শামসুর খবর হওয়া দরকার। একদিনে অনেক কথা বলে ফেলেছি, এখন বিদায়। পদ্মর খোঁজে বের হয়ে যান, হাতে সময় বেশি নেই। দুজন চলে যাওয়ার ১ ঘন্টা পর পদ্ম বাড়ি ফিরল। তার হাতে ৮টা হাওয়াই মিঠাই। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। সে আমাকে বলল, হাওয়াই মিঠাই খাবেন? আমি বললাম, না। আপনার ভাই কি খাবে? সেটা আমার ভাই জানে। এই বাড়ির সবার জন্য আমি একটা করে হাওয়াই মিঠাই কিনেছি। আপনি খাবেন না, বাকি সবাই কিন্তু খাবে। আমি যখন মিষ্টি করে বলবো, তখন কেউ না করবে না। ভালো কথা, সবাইকে হাওয়াই মিঠাই খাইয়ে বেড়াও। প্লিজ একটা নেন না, এমন করেন কেন? আমি হাত বাড়িয়ে নিলাম। পদ্ম খিলখিল করে হাসতে হাসতে বলল, দেখলেন, আপনি কিন্তু নিয়ে নিয়েছেন। তুমি আগ্রহ করে স্বামীর সঙ্গে গেলে আবার চলে এলে, এর মানে কি? পদ্ম বলল, ও আমার স্বামী আপনাকে কে বলল? তুমিই বলেছ। আপনাকে রাগানোর জন্য বলেছি। আমার আশেপাশে যারা থাকে তাদের রাগিয়ে দিতে আমার ভালো লাগে। সালামত যদি আবার তোমাকে নিতে আসে, তুমি কি করবে? তার সঙ্গে আবার যাব? পরের বার সে তোমাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে। পদ্ম হাওয়াই মিঠাইয়ে কামড় দিতে দিতে বলল, তার উচিত আমাকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া। সালামত রাত ১০টায় আবার এলো। তার চিমসে যাওয়ার চেহারা আরো চিমসেছে। আগে চোখ দিয়ে পানি পড়ছিল, এখন নাক দিয়েও পানি পড়ছে। সালামত ফ্যাসফেসে গলায় ভাইয়াকে বলল, জনাব, মাফ করে দেন। হানিফকে রিলিজ দিয়ে দেন। ভাইয়া বলল, হানিফটা কে? শামসুন নিজের লোক। নীলগেঞ্জি? জি জনাব, তার রিলিজ দিয়ে দিলে শামসু ভাই আপনার সঙ্গে আর ঝামেলায় যাবে না। ভাইয়া হাই তুলতে তুলতে বলল, ঝামেলায় কেন যাবে না? আমি তো ঝামেলা পছন্দ করি। ভাই সাহেব, আমি আপনার পায়ে ধরি। সালামত সত্যি সত্যি ভাইয়ের পা ধরতে এগিয়ে গেল। ভাইয়া বলল, আপনার হাত ময়লা জীবাণুতে ভর্তি। এই হাতে পায়ে ধরবেন না। আগে সাবান দিয়ে ভালোমতো হাত ধুয়ে আসুন। বিজ্ঞাপনে দেখেছি লাইফবয় সাবান জীবাণু ধ্বংস করে। পদ্ম ঘরে আছে, তাকে জিজ্ঞেস করে দেখুন লাইফবয় সাবান আছে কিনা। না থাকলে ড্রাইভার ইসমাইলকে বলুন, বাজার থেকে কিনে এনে দেবে। সালামত বলল, আপনি একটা জিনিস বুঝেন ভাই সাহেব, হানিফের কিছু হলে আপনি বিশৃঙ্খলার মধ্যে পড়বেন। ভাইয়া হাসি হাসি মুখে বলল, পৃথিবী বিশৃঙ্খলা যায়। শুধু পৃথিবী না, ইউনিভার্স বিশৃঙ্খলা যায়। এটা একটা বৈজ্ঞানিক সত্য। সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স বলে এন্ট্রপি বাড়বে। ডেল্টা এস সমান সমান কিউ বাই ডি। কিছু বুঝেছেন? সালামত বলল, একটা জিনিস বুঝেছি। শামসু ভাইয়ের সঙ্গে আপনি ডাইরেক্ট অ্যাকশনে যেতে চান। ওনাকে সেটাই বলবো। ভাই সাহেব, গেলাম। পদ্মর সঙ্গে দেখা করে যাবেন না? সালামত কোনো উত্তর না দিয়েই বের হয়ে গেল। আমি ভাইয়াকে বললাম, নীলগেঞ্জি কি সত্যি সত্যি খাসি করা হচ্ছে? ভাইয়া বলল, জানি না। অপারেশন হয়ে গেলে রহিমার মায়ের মোবাইলে খবর দিতে বলেছি। এখনো কোনো খবর আসেনি। আমি বললাম, তোমার ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে বলো তো। রকট ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে আমি জানি শৃঙ্খলা একটি অস্বাভাবিক অবস্থা। প্রকৃতি বিশৃঙ্খলা চাই বলেই বিশৃঙ্খলা একটি স্বাভাবিক অবস্থা। কিছু বোঝা গেল? না, বিশৃঙ্খলা হলো অ্যান্ট্রপির বৃদ্ধি। প্রকৃতি তাই চায়। এখন বুঝেছিস? না। ভাইয়া হয়তো আমাকে বোঝানোর চেষ্টা করত। তার আগেই রহিমার মা ঢুকে বলল, ভাইজান, টেলিফোনে বলছে অপারেশন সাকসেস হয়েছে।
গুড। বিশৃঙ্খলা হচ্ছে, এনট্রপি বাড়ছে। রহিমার মা বলল, খালুজান আপনাদের দুইজনের ডাকে। আবার মিটিং? জানি না, খালুজান খুব অস্থির। বাবাকে যথেষ্টই অস্থির দেখাচ্ছে, সালামতের মতোই অস্থির। অস্থিরতার কারণ, ডাক্তাররা বলেছে মায়ের পেটে ক্যান্সার। ভাইয়া বলল, ডাক্তার কখন বলল? রাত 8টার সময় রিপোর্ট আনতে গিয়েছিলাম, তখন বলল। তোমার মাকে এখনো কিছু বলিনি। বলবো কিনা বুঝতে পারছি না, আমার মনে হয় বলা উচিত। টগর, তুমি কি বলো? ভাইয়া বলল, বলা উচিত। তাহলে তুমি তোমার মাকে বুঝিয়ে বলো, যাতে ভয় না পায়। চিকিৎসার আমি ত্রুটি করব না, প্রয়োজনে ঘর বাড়ি জমি সব বেচে দেব। কিভাবে বেচবে? সব তো পদ্মর মার নামে, অবশ্যই নকল দলিল। এই ঝামেলা তুমি বাজিয়েছ, তুমি ঠিক করো। ইটস অ্যান অর্ডার। একদিকে ঝামেলা ঠিক করলে অন্যদিকে ডাবল ঝামেলা দেখা যাবে, কাজেই ঝামেলা ঠিক করা অনুচিত। বাবা হতাশ গলায় বললেন, আমি তাহলে কি করব? তুমি কি জানো পদ্মর মা আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে? জানি। ঝামেলা না বাড়িয়ে তোমার উচিত বাড়ি ছেড়ে দেওয়া। আমি কোথায় থাকবো? পথে ঘাটে থাকবে। ইংরেজির অধ্যাপক হিসেবে ইংরেজিতে ভিক্ষা করবে। রাতে ঘুমাবার জন্য চলে যাবে কমলাপুর রেল স্টেশনে। ভবঘুরেদের জন্য সেখানে ঘুমাবার ভালো ব্যবস্থা আছে। বাবা তাকিয়ে আছেন। মায়ের ক্যান্সারের খবরে তার মধ্যে যে প্রবল হতাশা তৈরি হয়েছিল তা কেটে গেছে। তিনি এখন বিস্মিত। বাবা চাপা গলায় বললেন, আমি ইংরেজিতে ভিক্ষা করব আর রাতে কমলাপুর রেল স্টেশনে ঘুমাবো? ভাইয়া বলল, তুমি একা মানুষ, যে কোনো জায়গায় ঘুমাতে পারো। আমি একা? মা তো ক্যান্সারে মারাই যাচ্ছে। মায়ের মৃত্যুর পর তুমি একা হয়ে যাচ্ছ। আমার মনে হয় এই মুহূর্তে তোমার উচিত পদ্মর মায়ের কাছ থেকে গেস্ট পিরিয়ড নেওয়া। মায়ের মৃত্যু না হওয়া পর্যন্ত তুমি এই বাড়িতে থাকবে। মৃত্যুর পর কুলখানির দিন গৃহত্যাগ করবে। তুমি এই ধরনের কথা বলতে পারছো? তোমার জন্মদাতা মা, মা নিয়ে বিকট কথা। আর আমি তোমার বাবা। ভাইয়া হেসে ফেলল। বাবা অবাক হয়ে বললেন, তুমি হাসছো? হাসি এলে কি করবো বলো? হাসি চেপে রাখবো? তুমি বোধহয় জানো না, হাসি চেপে রাখতে প্রচন্ড এক শারীরিক প্রেশার হয়। এই প্রেশারে হার্ট অ্যাটাক হতে পারে, থ্রোম্বোসিস হতে পারে। ইউ গেট লস্ট। ভাইয়া উঠে দাঁড়ালো। আমি অবাক হয়ে দেখি তার ঠোঁটের কোণায় এখনো হাসি লেগে আছে। বাবাও অবাক হয়ে ভাইয়ার ঠোঁটের হাসি দেখছেন। বাবা বললেন, তোমার মাকে তুমি কিছু বলতে যাবে না। তুমি মস্তিষ্ক বিকৃত একজন মানুষ। কি বলতে কি বলবে তার নেই ঠিক। মায়ের সঙ্গে কথা বলতে পারবো? বাবা জবাব দিলেন না। ভাইয়া রওনা হলেন মায়ের শোবার ঘরের দিকে, পেছনে পেছনে আমি। ভাইয়া বলল, কেমন আছো মা? মা বলল, ভালো, আজ ব্যথা নেই। ভাইয়া বলল, মা তোমাকে একটা প্রশ্ন করছি, ভেবে চিন্তে জবাব দেবে। বলো তো, তোমার গায়ে রক্ত আছে এমন কাউকে কি তুমি খুন করতে পারবে? তুই কি পাগল হয়ে গেলি? আমার শরীরে রক্ত আছে এমন কাউকে আমি কিভাবে খুন করব? ভাইয়া বলল, ঘরে ঢুকতেই দেখলাম তুমি একটা মশা মারলে। মশার গায়ে তোমার রক্ত। মা হতাশ চোখে তাকাচ্ছেন। তাকে চিন্তিত মনে হচ্ছে। ভাইয়ার ঠোঁটের কোণায় মিটিমিটি হাসি। আমরা কেউ বাসায় নেই উপন্যাসের 4 নম্বর পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছে আমার ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুরা, আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।